বন্দুক ছাড়া যুদ্ধ এ কি কখনো সম্ভব? কিন্তু আজ আমি যে মুভির এক্সপ্লেন করতে যাচ্ছি সেখানে এমন এক সৈন্যের একদম সত্য ঘটনা তুলে ধরা হয়েছে যে কিনা কোনো বন্দুক ছাড়াই যুদ্ধ করেছিল ভয়ঙ্কর জাপানি সেনাদের বিরুদ্ধে। কিন্তু কেন সে গোলাবারুদ ছাড়া যুদ্ধে নেমেছিল আর অদ্ভুতও কি সে পারবে এমন একটি যুদ্ধে জয়লাভ করতে? এই সব প্রশ্নের উত্তর পেতে হলে তোমাদেরকে দেখতে হবে আজকের ভিডিওটি। বলছিলাম 2016 সালে মুক্তি পাওয়া হ্যাকসো রেজ মুভির কথা। মুভিটা এতই অসাধারণ যে 6টি অস্কার নমিনেশন পেয়ে 2টো অস্কার জিতে নিয়েছিল। তো আর প্যাচাল না বাড়িয়ে চলো শুরু করে দিই আমাদের এক্সপ্লেনেশন। মুভি শুরু হয় একটি বাড়ির উঠানে দুটো বাচ্চা ছেলের মারামারি দেখানোর দৃশ্যের মাধ্যমে। সম্পর্কে এরা দুজন আপন ভাই। মারামারির এক পর্যায়ে ডেজমন্ড নামের ছেলেটি ওর ভাইয়ের মাথায় একটি 10 ইঞ্চির ইট দিয়ে আঘাত করে বসে আর ছেলেটির মাথা ফেটে রক্ত বের হতে থাকে। ডেজমন্ডের বাবা মা অনেক চিন্তিত হয়ে পড়ে ছেলেকে নিয়ে। তড়ি ঘড়ি করে রুম থেকে নিয়ে গিয়ে ছেলেটিকে শুইয়ে দেয়। ক্ষত দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে বেচারা ভালোই আঘাত পেয়েছে। অন্যদিকে ডেজমন্ড নিজেও অনেক ঘাবড়ে যায়। ইট দিয়ে নিজের আপন ভাইয়ের মাথায় আঘাত করার পরিণাম যে এমন হবে সেটা ডেজমন্ড নিজেও বুঝতে পারেনি। বিষয়টি উপলব্ধি করতে পেরে ডেজমন্ড বাইবেলে লেখা কিছু লাইনের সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয় যে আর কখনো কারোর সাথে মারপিট করবে না। আসলে বাইবেলের অন্যতম একটি শিক্ষা অনুযায়ী মানুষকে কখনোই হিংসার পথে হাঁটতে বারণ করা হয়েছে। আর সেই ছবির একটি জায়গায় লেখা ছিল মানুষকে আঘাত করা বা হত্যা করা মহাপাপ। রাতে ঘুমানোর সময় দুই ভাই শব্দ পায় বাইরে ওদের মাকে অনেক মারধর করছে ওর বাবা। আসলে মুভির শুরুর দিকে দেখানো হয়েছিল যে ডেজমন্ডের বাবা প্রথম বিশ্বযুদ্ধের একজন যোদ্ধা। সেই যুদ্ধে তার ছোটবেলার সবচেয়ে কাছের 3 বন্ধুকে নিজের চোখের সামনে নির্মমভাবে সে মৃত্যুবরণ করতে দেখেছে। তখন থেকেই ডেজমন্ডের বাবা মানসিকভাবে অনেক ভেঙে পড়ে আর সারাক্ষণ মদের বোতলে চুমুক দিতে থাকে। যাই হোক, এই ঘটনার 15 বছর অতিবাহিত হয়ে যায় আর ডেজমন্ডকে একটি চার্চে দেখানো হয়। বর্তমানে অনেক বড় হয়ে গিয়েছে ডেজমন্ড এবং মাঝে মাঝে সে চার্চে এসে চার্চের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে থাকে। একদিন চার্চ পরিষ্কার করার সময় জানলা দিয়ে ডেজমন্ড লক্ষ্য করে বাইরের একটি পথচারী একটি গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে অনেক আহত হয়েছে। ডেজমন্ড দ্রুত সেই আহত ব্যক্তির কাছে চলে আসে এবং দেখতে পায় লোকটির পা থেকে অঝরে রক্ত ঝরছে। ডেজমন্ড একটি বুদ্ধি বের করে আর কোমরের বেল্ট খুলে সেই ক্ষতস্থানটি বেঁধে দেয়। এরপর লোকটিকে তারা হাসপাতালে নিয়ে আসে। ডাক্তার তখন ডেজমন্ডকে বলে, তুমি অনেক ভালো কাজ করেছো এই বেল্ট দিয়ে রক্ত বন্ধ করার জন্য, তা না হলে অতিরিক্ত রক্তক্ষরণে সে মারাও যেতে পারতো। এই কথা জানতে পেরে ডেজমন্ডের অনেক ভালো অনুভূতি হতে থাকে। এরপর দেখানো হয় সেই হাসপাতালে একটি নার্সকে দেখে ডেজমন্ড মুগ্ধ হয়ে গিয়েছে। নার্সটির নাম ছিল ডরথি। ডেজমন্ড এরপর থেকে ডরথির সাথে বিভিন্ন উসিলায় কথাবার্তা বলার জন্য হসপিটালে যাওয়া আসা করত। এভাবে ধীরে ধীরে ডরথিকে ডেজমন্ড পটিয়ে ফেলে এবং এক পর্যায়ে জল গড়িয়ে ভালোবাসার সম্পর্ক পর্যন্ত চলে যায়। সবকিছুই ঠিকঠাকভাবে আগাচ্ছিল, কিন্তু সেই সময় খবর আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত হয়ে গিয়েছে। আমেরিকার সৈন্যবাহিনীতে সৈন্য লাগবে জানতে পেরে ডেজমন্ড ও তার ভাই নতুন সৈনিকদের ভর্তি লিস্টে নিজেদের নাম লিখিয়ে নেয়। বিষয়টি জানতে পেরে ডেজমন্ডের বাবা আপত্তি জানায়, কারণ সে প্রথম যুদ্ধের ভয়াবহতা সামনে থেকে প্রত্যক্ষ করেছিল। তার সহকর্মীদের এত বিভৎসভাবে হত্যা করা হয়েছিল যে মানুষ তাদের লাশ দেখতেও ভয় পেত। তাদের পোশাকে অগণিত বুলেটের ছিদ্র পাওয়া যেত। আর ডেজমন্ডের বাবা চায় না তার ছেলেদের সাথেও এমন কিছু ঘটুক। সকালবেলা ডেজমন্ডের বাবা কবরস্থানে ওর বন্ধুদের কবরের সামনে দাঁড়িয়ে থাকার সময় ডেজমন্ড এসে বলে, বাবা আমি দেশের জন্য কিছু একটা করতে চাই, কিন্তু আমি বন্দুক দিয়ে লড়াই করব না, কারণ কাউকে আমি হত্যা করতে চাই না। আমি শুধু আহত সৈনিকদের চিকিৎসা দেওয়ার জন্য নিয়োজিত থাকবো। কিন্তু তবুও ওর বাবা কিছুতেই ছেলেকে এভাবে যেতে দিতে চায় না। এর কিছুদিন পর দেখানো হয় ডেজমন্ডের ট্রেনিং এর জন্য ওকে একটি আর্মি ক্যাম্পে পাঠানো হচ্ছে। এখানে বাস স্টেশনে ডরথি এসে ডেজমন্ডের সাথে শেষবারের মতো দেখা করে এবং ওকে একটি পকেট বাইবেল দেয়। দুজনকে কিস করলে বাস চলতে শুরু করে। ডেজমন্ড বাইবেল খুলে দেখে ডরথি একটি ছোট্ট ছবি বাইবেলের মধ্যে দিয়ে দিয়েছে। এক্সপ্লেনের এই পর্যায়ে থাকছে একটি ছোট বিজ্ঞাপন। ভিডিওটি স্পন্সর করছে লোটাস 365 অ্যাপ। লোটাস 365 হলো সবচেয়ে পুরানো একটি গেমিং প্ল্যাটফর্ম যা 2015 সাল থেকে অ্যাক্টিভ রয়েছে। এদের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের মধ্যে রয়েছে কাজল আগরওয়াল, নওয়াজুদ্দিন সিদ্দিকী, উর্বশী রাউটালার মতো নামি দামি তারকা। এখানে ক্রিকেট, ফুটবল, টেনিস খেলা লাইভ আপডেট পাবে এবং স্কোর প্রিডিক্ট করে আয় করতে পারবে। এছাড়াও রয়েছে 1000-এরও বেশি অনলাইন গেম যা খেলে জিতে নিতে পারো আকর্ষণীয় পুরস্কার। লোটাস 365 এ পাচ্ছ বর্তমানে সবচেয়ে বড় বড় অফারগুলো। তাছাড়া তাদের রয়েছে সপ্তাহে 7 দিন 24 ঘন্টা 1-to-1 অনলাইন সাপোর্ট। তাই আর দেরি কিসের, আমার পিন কমেন্টে থাকা লিঙ্ক থেকে এক্ষুনি ডাউনলোড করে নিয়ে গেম খেলা শুরু করে দাও আর জিতে নাও রয়্যাল এনফিল্ড, iPhone 13, স্যামসাং গ্যালাক্সি S22 আল্ট্রা সহ সকল এক্সাইটিং পুরস্কার। যেহেতু এটা একটা প্রমোশনাল ভিডিও তাই নিজ দায়িত্বে ইনভেস্ট করার জন্য পরামর্শ রইল। এবার গল্পে ফেরা যাক। এরপর দেখানো হয় আর্মি ক্যাম্পে এসে ডেজমন্ড ওর মতন আরো অনেক নতুন সৈন্যদের সাথে পরিচিত হয়। সেই সাথে তার সাথে পরিচয় হয় সার্জেন্ট হাউলের সঙ্গে। সার্জেন্ট ডেজমন্ডকে দেখে বলে, ওকে সুতো দিয়ে বেঁধে রাখিস, বাতাসের বেগে যে কখন উড়ে যায় বলা যায় না। আসলে ডেজমন্ড অনেক রোগা পাতলা ছিল বাকিদের তুলনায়,
কিন্তু এই রোগা পাতলা ছেলেটাই কঠোর পরিশ্রম করতে থাকে। ট্রেনিং শুরু হলে ডেজমন্ডই সবগুলো পরীক্ষায় সব থেকে ভালো ফলাফল করতে থাকে। বলে না ছোট মরিচের ঝাল বেশি হয়। যাই হোক, ডেজমন্ড সবগুলো ফিল্ডে ভালো করলেও যখন বন্দুক চালানোর সময় হতো তখন বাকি সবাই ট্রেনিং নিলেও ডেজমন্ড একপাশে চুপ করে দাঁড়িয়ে থাকতো। কিন্তু এভাবে আর কতদিন? সার্জেন্ট ওকে ক্যাপ্টেনের সাথে দেখা করতে নিয়ে যায়। ক্যাপ্টেন ওকে বোঝানোর চেষ্টা করে যে সে যদি যুদ্ধে বন্দুক না চালায় তাহলে যুদ্ধের ময়দানে তার সহকর্মীরা বিপদে পড়ে যাবে। কিন্তু এখানেও ডেজমন্ড একই উত্তর দেয় যে আমি ঈশ্বরের কাছে প্রতিজ্ঞা করেছি কোনো মানুষ হত্যা আমার দ্বারা হবে না, আমি শুধু সৈন্যদের সাহায্য করব, আর এটা ভর্তির ফর্মে আমি উল্লেখও করে দিয়েছি। এছাড়াও প্রতি শনিবার আমার ছুটি লাগবে প্রার্থনা করার জন্য। এরপর থেকে বন্দুকের ট্রেনিং চলাকালীন সময় ডেজমন্ডকে অনেক অপমান সহ্য করতে হয়। যেহেতু সে কমান্ডারের আদেশ উপেক্ষা করছে তাই তাকে বিভিন্ন ধরনের বাজে কাজ করতে হয়। এছাড়াও আর্মি ক্যাম্পের টয়লেট পরিষ্কার করার কাজটিও তার কাছে চাপিয়ে দেওয়া হয় এমন উদ্ভট সিদ্ধান্ত নেওয়ার জন্য। এক রাতে দেখা যায় ডেজমন্ড চুপচাপ এক স্থানে বসে বাইবেলটি খুলে ডরথির ছবি দেখছে। সেই সময় পিছন থেকে এসে স্মিথি নামে একটি ছেলে ডেজমন্ডের হাত থেকে বাইবেলটি ছিনিয়ে নেয় আর ডরথিকে নিয়ে অনেক খারাপ কথা বলতে থাকে। ছবি আর বাইবেলটি ফেরত চাইলে স্মিথি ডেজমন্ডকে নাক বরাবর একটি ঘুষি মেরে দেয়, কিন্তু তবুও একটা কথাও বলে না ডেজমন্ড। অপরদিকে সার্জেন এবং ক্যাপ্টেন মিলে ফোন দিয়ে এক সাইকোলজিক্যাল ডাক্তার দিয়ে ডেজমন্ডকে পরীক্ষা করায়। ডেজমন্ডকে তারা পাগল বানিয়ে আর্মি থেকে বাদ দেওয়ার পরিকল্পনা করছিল, কিন্তু ডেজমন্ড ডাক্তারের দেওয়া সব প্রশ্নের উত্তরে সঠিক উত্তর দেয় এবং তাদের এই পরিকল্পনায় পানি ঢেলে দেয়। কি আর করা, এখন বাধ্য হয়েই ওকে দলে রাখতেই হবে। কিন্তু ডেজমন্ড যাতে নিজ থেকেই দল থেকে পালিয়ে যায় সেই ব্যবস্থা করে সার্জেন্ট। প্রত্যেক দিন এসে ডেজমন্ডকে নানাভাবে তারা হ্যারেস করতে থাকে, কিন্তু এতেও বিশেষ কোনো ফায়দা হয় না। এক রাতে ঘুমানোর সময় স্মিথি আর অন্যান্যরা মিলে কোনো কারণ ছাড়াই ডেজমন্ডকে ব্যাপক মারধর করা শুরু করে। সার্জেন্ট এসে দেখে ডেজমন্ডের বেডশিটের রক্তে মাখামাখি হয়ে গিয়েছে। একটু পর ওয়াশরুম থেকে ডেজমন্ড আসলে কারোর নামেই কোনো নালিশ করে না সার্জেন্টের কাছে। এর কিছুদিন পর ট্রেনিং শেষ হলে সবাইকে কয়েকদিনের জন্য ছুটি দেওয়া হচ্ছিল, কিন্তু ডেজমন্ডকে ছুটি না দেওয়ার কারণ জানিয়ে দেয় অফিসার, কারণ তাদের মতে ডেজমন্ডের ট্রেনিং এখনও পুরোপুরিভাবে শেষ হয়নি। একজন সৈনিক বন্দুক চালানো শেখানো অবধি পর্যন্ত তার ট্রেনিং অপূর্ণ ধরা হয়, ফলে বন্দুক না চালিয়ে দেখালে ডেজমন্ডকে ছুটি দেওয়া হবে না। ডেজমন্ড অনেক রিকোয়েস্ট করতে থাকে ওকে ছুটি দেওয়ার জন্য, কেন আজ ওর বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু অফিসার বলে তুই এক্ষুনি আমাকে বন্দুক চালিয়ে দেখা, তাহলেই তোকে এই মুহূর্তে ছুটি দিয়ে দেবো। কিন্তু ডেজমন্ড এতেও রাজি হয় না, আর অফিসারের নির্দেশ অমান্য করায় ডেজমন্ডের কোর্ট মার্শাল হয়ে যায়। মানে এই প্রক্রিয়াতে সমস্ত উশৃঙ্খল সৈনিকদের বিচার করে সাজা দেওয়া হয়, যে কারণে ডেজমন্ডকে একটি রুমে আটকে রাখা হয়। অন্যদিকে ডরথি ওর জন্য চার্চে অপেক্ষা করতে থাকে। এক পর্যায়ে ডরথি কোর্ট মার্শালের বিষয়টি জানতে পারে সোজা ডেজমন্ডের সাথে দেখা করতে সেখানে চলে আসে। ডরথি ডেজমন্ডকে অনুরোধ করে যে প্লিজ তুমি একবারের জন্য গানটা হাতে নাও, কারণ এটা তো খুব একটা বেশি কিছু না, তাহলেই তো সব ঝামেলা মিটে যায়। কিন্তু ডেজমন্ড এবারও চিন্তা ভাবনা করে বলে ঈশ্বরের কাছে করা প্রতিজ্ঞা আমি কখনোই ভাঙতে পারবো না। ডরথি এরপর বাইরে এসে ডেজমন্ডের বাবা মাকে সমস্ত ঘটনা খুলে বললে ডেজমন্ডের বাবা ইউনিফর্ম পরে এক উচ্চ পদস্থ কর্মকর্তার সাথে দেখা করতে চলে আসে। অন্যদিকে দেখা যায় কোর্টে ডেজমন্ডের বিচার হচ্ছে, কিন্তু তখনই ডেজমন্ডের বাবা তার সিনিয়র স্যারের কাছ থেকে একটি সুপারিশ লেখা চিঠি নিয়ে হাজির হয় সে কোর্টের রুমে। ফলে ডেজমন্ডের কোনো সাজা শোনার আগেই ওকে সেখান থেকে বাঁচিয়ে নেওয়া সম্ভব হয়। আসলে একজন মেডিক অফিসার হতে যা যা প্রয়োজন সবটাই ডেজমন্ডের ছিল। মেডিক অফিসার হচ্ছে তারাই যারা যুদ্ধের সকল সৈনিকদের ট্রিটমেন্ট করে থাকে। যেহেতু সে স্বেচ্ছায় একজন মেডিক হতে যাচ্ছিল, তাই ওকে দল থেকে বাদ দেওয়া একটি আইন বিরোধী কাজ। ফলে ডেজমন্ডের উপর থেকে সমস্ত অভিযোগ তুলে নেওয়া হয় আর ওকে যুদ্ধে একজন মেডিক হিসেবে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হয়। এরপর সে সময় চলে আসে যখন ওদের টিমকে যুদ্ধে পাঠানো হয়। সময়টা ছিল 1945 সালের মে মাস, স্থান ওয়াকিনোয়া। ওরা সেই রণক্ষেত্রে যাওয়ার সময় দেখতে পায় একের পর এক গাড়িতে করে শহীদ হওয়া মৃত সৈনিকদের নিয়ে যাওয়া হচ্ছে, আর এদের স্থানেই ডেজমন্ডদের আনা হচ্ছে। এখানে এসে ওরা জানতে পারে একটি উঁচু পাহাড়ের মতন স্থানে জাপানি সৈন্যরা ঘাঁটি মেরে বসে আছে। এই জায়গাটিকেই হ্যাক্সো রেজ নামে ডাকা হতো। আসলে এই জায়গাটি অনেক উঁচু হওয়ার কারণে সেখান থেকে যুদ্ধ করা সহজ হয়, আর যারা এখানে আধিপত্য বিস্তার করতে পারবে তারাই কেবল বাকি যুদ্ধগুলো জয় করতে পারবে। জাপানিদের ঘাঁটি দখল করতেই তাই এখন পর্যন্ত 6 বার আমেরিকানরা চেষ্টা করেছে, কিন্তু প্রতিবারেই ফলাফল হয়েছে শূন্য। এরপর আমরা দেখতে পাই সেই উঁচু স্থানে ওঠার জন্য টিম লিডার আদেশ দেয় একটি আর্টিলারি অ্যাটাক করার জন্য, যাতে দূর থেকে এদের উপর হামলা করে জায়গাটি প্রথমে সাফ করা যায়। যেই কথা সেই কাজ, দূরের একটি যুদ্ধজাহাজ থেকে একসাথে অনেকগুলো রকেট ছোড়া হয় পাহাড়ের উপর। পুরো স্থানটি আগুন আর ধোঁয়ায় আড়াল হয়ে যায়।
জাপানি সৈন্যরা প্রাণ বাঁচাতে মাটির নিচে তৈরি করা বাংকারে ঢুকে পড়ে। এই সুযোগে আমেরিকান সৈন্যরা নেট বেয়ে উপরে উঠতে থাকে এবং সেই স্থানগুলোতে গিয়ে দেখতে পায় অজস্র মৃতদেহ সেখানে পচিয়ে গলে পড়ে রয়েছে। এমনকি সেই লাশগুলোকে বিভিন্ন ছোট ছোট প্রাণী ঠুকরে ঠুকরে খাচ্ছে। যুদ্ধক্ষেত্রে এমন ভয়াবহ পরিস্থিতি এর আগে ওরা কেউ কখনো দেখেনি, তাই সবাই বেশ ঘাবড়ে যায়। জায়গাটি ঠিকঠাক মতো অবজার্ভ করার আগেই জাপানিরা আচমকা তাদের উপর হামলা করে বসে। বৃষ্টির মতো বুলেট ছুটতে থাকে আমেরিকানদের লক্ষ্য করে, ফলে অসংখ্য আমেরিকান সৈন্য সেখানে আহত এবং অনেকে তো ডেড স্পট হয়ে সেখানেই মারা যায়। চারদিকে বোমা বিস্ফোরণ আর গুলির মাঝখানে ডেজমন্ড ওর কাজ শুরু করে দেয়। আহত সৈন্যদের খুঁজে খুঁজে চিকিৎসা শুরু করে দিতে থাকে ডেজমন্ড। নিমিষের মধ্যেই চারিদিকে এক ভয়ঙ্কর রূপ নেয়। ডেজমন্ড এবার লক্ষ্য করে স্মিথিকে ছুরিতে আঘাত করার জন্য এক জাপানিজ সৈন্য গুটি গুটি পায়ে আগাচ্ছে। স্মিথিকে আঘাত করতেই যাবে, ঠিক সেই সময় ডেজমন্ড একটি ঝাঁপ দিয়ে সেই জাপানি সৈন্যকে নিচে ফেলে দেয় এবং ধস্তাধস্তি শুরু করে। স্মিথিও তখন সেই জাপানি সৈন্যকে গুলি করে দেয় আর পরে দেখতে পারে তার জীবন রক্ষাকারী ব্যক্তি আর কেউই নয়, সে হচ্ছে ডেজমন্ড। এরপর দেখা যায় ডেজমন্ড একে একে সব আহত সৈনিকদের সাহায্য করার ট্রাই করছে, এমনকি যাদের বাঁচার চান্স অনেক কম তাদেরও তুলে ধরে সুরক্ষিত স্থানে নিয়ে আসছে। কিছুক্ষণ পর দেখা যায় জাপানি সৈন্যরা পিছু হটেছে। আমেরিকানরা ভেবে নেয় জাপানিরা বোধহয় হার মেনে নিয়েছে, ফলে সেই রাত্রে তারা ওই জায়গাটিতে বিশ্রাম নেওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। রাতের বেলা দেখা যায় স্মিথি এসে একটি উঁচু স্থানে বসে থাকা ডেজমন্ডের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে ওর অতীতের সকল খারাপ কাজের জন্য। ডেজমন্ড বড় মনের অধিকারী, তাই স্মিথিকে এক কথাতেই মাফ করে দেয়। দুজনের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয় এবং তারা একটা সময় বন্ধুও হয়ে যায়। কিন্তু দৃশ্যপট পরিবর্তন হলে দেখা যায় সকালবেলা অনেক বেশি পরিমাণ জাপানি সৈন্য সেই স্থানে আসা শুরু করেছে। আমেরিকানদের তুলনায় ওদের সংখ্যা ছিল দ্বিগুণ, ফলে আমেরিকানরা সবাই পুশব্যাক করা শুরু করে দেয় আর অপর পাশ থেকে জাপানিরা লাশের বন্যা বইয়ে দিতে থাকে। কিন্তু আহত হওয়া সৈনিকদের সেই সময় তাদের সহকর্মীদের দ্বারা সাহায্য করা সম্ভব ছিল না, ফলে ক্যাপ্টেন বাকিদের নিয়ে সেই স্থান থেকে পিছু ছড়ে আসার অর্ডার দেয় আর আবারও আর্টিলারি অ্যাটাক করতে বলে। এরপর আমরা দেখতে পাই আবারও সেই স্থানে বিস্ফোরণ ঘটানো হচ্ছে আর এসবের মাঝে স্মিথিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে ডেজমন্ড। স্মিথির গায়ে গুলি লেগেছিল আর সে এখন মৃত্যু পথযাত্রী। ডেজমন্ড তবুও ট্রাই করে যাচ্ছিল তাকে বাঁচানোর জন্য, কিন্তু শেষমেশ সে ব্যর্থ হয় আর স্মিথি সেখানেই মৃত্যুবরণ করে। বিস্ফোরণের ফলে আমেরিকান সৈন্যরা সেই স্থান থেকে নিচে নেমে আসা শুরু করে, কিন্তু চোখের সামনে এক বন্ধুকে হারিয়ে ডেজমন্ড কিছুতেই ফিরে যেতে চাইছিল না। ডেজমন্ড খুব ভালো করেই জানতো স্থানটিতে এখনো এমন অনেক বহু সৈন্য পড়ে আছে যাদের একটু সাহায্য করলেই বাঁচানো সম্ভব। তাই নিজের জীবনের তোয়াক্কা না করে ডেজমন্ড সেই বিস্ফোরণ আর গোলাগুলির মাঝখান দিয়ে ভিতরে ঢুকে যায়। অন্যদিকে নিচে নেমে এসে ক্যাপ্টেন জানতে পারে মাত্র 36 জন সৈন্য সুস্থভাবে ফিরে আসতে পেরেছে। সবাই আহত সৈনিকদের নিয়ে ক্যাম্পে ফিরে আসে, কিন্তু কারোরই ধারণা ছিল না ডেজমন্ড একা একা উপরে আহত সৈনিকদের সাহায্য করেই যাচ্ছে। সেখানে অনেক খোঁজাখুঁজির পর ডেজমন্ড একজনকে আহত অবস্থায় পেয়ে যায়। ওকে টেনে নিয়ে যাচ্ছিল নিচে নামানোর জন্য, কিন্তু সেই সময় অন্য আরেকজন আহত সৈন্য ডেজমন্ডের পা ধরে ফেলে। ওকে বাঁচানোর জন্য আকুত মিনতি করতে থাকে। ডেজমন্ড বলে, তুমি চিন্তা করো না, আমি খুব শীঘ্রই ফিরে আসছি। এই বলে ডেজমন্ড ওকে একটি মরফিনের ইনজেকশন পুশ করে দেয়, যেটা তাকে সাময়িক ব্যথা দূর করতে সাহায্য করবে। এরপর ডেজমন্ড নেটের সামনে এসে নিচে তাকিয়ে দেখে ওর সাথীরা কেউ তাদের জন্য অপেক্ষা করেনি, কিন্তু কোনো উপায় নেই, ওকে এই সৈন্য দুজনকে বাঁচাতেই হবে। তাই ডেজমন্ড একটি দড়িতে বেঁধে প্রথমে একজন সৈন্যকে নিচে নামাতে থাকে। নিচে দুজন সৈনিককে ক্যাপ্টেন রেখে গিয়েছিল জায়গাটি নজরদারি রাখার জন্য। তখন তারা দেখতে পায় উপর থেকে একজনকে নামানো হচ্ছে। এটা দেখে তারা দ্রুত সেখানে যায় আর আহত সৈনিককে গাড়িতে উঠিয়ে নেয়। আর ঠিক তখনই দেখা যায় আরো একজনকে নামানো হচ্ছে। অন্যদিকে দেখানো হয় ক্যাপ্টেন ক্যাম্পে এসে ওর সিনিয়র অফিসারকে এয়ার স্ট্রাইক করার জন্য বারণ করে দেয়, কারণ ক্যাপ্টেনের ক্যালকুলেশন অনুযায়ী এখনো পর্যন্ত 100 জনেরও বেশি সৈন্য হ্যাক্সোরেজের উপরে ছিল। তো তার কথা মতো এয়ার স্ট্রাইক বন্ধ করে দেওয়া হয়, যার ফলে জাপানিরা তাদের হাইড আউট থেকে বের হয় এবং আহত সৈনিকদের খুঁজে খুঁজে এক এক করে মারতে থাকে। ডেজমন্ড দূরের একটি জায়গায় লুকিয়ে লুকিয়ে এই দৃশ্যগুলো দেখছিল, কিন্তু তবুও সে ফিরে যাচ্ছিল না। কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না ডেজমন্ড। আর তখনই ওর ডান পাশ থেকে এক সৈন্য হেল্প বলে ওঠে। ডেজমন্ড সেই সৈন্যের কাছে যায় এবং তাকে মাটি দিয়ে ঢেকে দেয় যাতে জাপানিরা তাকে দেখে না ফেলে। এরপর সে নিজে একটি মৃত সৈনিককে নিজের গায়ের উপরে নিয়ে তার উপর শুয়ে পড়ে, কিন্তু এক জাপানি সৈন্য ওর সামনে এসে ওর উপরে থাকা মৃত লাশের উপরে ছুরি দিয়ে আঘাত করতে থাকে। ডেজমন্ড নিচে দাঁত কিড়মিড় করে চোখ বন্ধ করতে থাকে,
জাপানি সৈন্যটি চলে গেলে ডেজমন্ড চোখ খোলে এবং মাটিতে পুঁতে রাখা সৈন্যটিকে বের করে টেনে সুরক্ষিত স্থানে নিয়ে আসে। এরপর আবারও সে যুদ্ধক্ষেত্রে ফিরে আসে, কারণ এখনো সে আরো অনেক আহত সৈন্যদের সেবা করতে চায়। কিন্তু এবার ওকে জাপানিরা দেখে ফেলে আর ওর উপর আক্রমণ করতে থাকে। ডেজমন্ড আর কোনো উপায় না পেয়ে একটি গর্তের ভিতরে ঢুকে পড়ে, যেটার ভিতর জাপানি সৈন্যরা আবারও গ্রেনেড ঢুকিয়ে দেয়। কিন্তু ডেজমন্ড বেঁচে যায়, কারণ সে অনেক ভিতরে ঢুকে গিয়েছিল। এখানে এক জাপানি সৈন্যকেও ডেজমন্ড দেখতে পায় যে অনেক আহত অবস্থায় ছিল। জাপানিরা ডেজমন্ডের শত্রু, কিন্তু সেটা জানার পরেও ডেজমন্ড সেই জাপানিকেও সেবা প্রদান করে। আর এখান থেকে আমরা জানতে পারি ডেজমন্ডের কাছে মানব সেবাটাই হলো বড় কথা। সৈন্য কোন পক্ষের সেটা তার কাছে কোনো ব্যাপার না। এরপর ডেজমন্ড রাতের বেলা সেই গর্ত থেকে বের হয় আর আবারও এক এক করে আহত সৈন্যদের খুঁজতে থাকে। আহত সৈন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে সে আবারও তাদেরকে নিচে নামাতে থাকে। কাঁধে করে টেনে নিয়ে যে দড়ি দিয়ে নিচে নামাতে নামাতে ওর হাতের অবস্থা অনেক খারাপ হয়ে যেতে থাকে। এছাড়াও এত পরিশ্রম করার ফলে ডেজমন্ড অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল। কিন্তু প্রতিটি সৈন্যর জীবন বাঁচানোর পরেও ডেজমন্ড ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে যে আরও একজন আহত সৈন্যকেও সে যেন বাঁচাতে পারে। এই মুভিতে এই সিনগুলো যেভাবে উপস্থাপন করা হয়েছে তা দেখলে সত্যি তোমার গায়ের রোম দাঁড়িয়ে যাবে। যাই হোক, এভাবে সারা রাত কোনো বিশ্রাম না করে একা একা সে আহত সৈন্যদের নিচে নামিয়ে দিয়েছিল। এবার ডেজমন্ড সকালবেলায় এক জায়গায় সার্জেন্ট এবং অন্য আরেকটি সৈন্যকে আহত অবস্থায় খুঁজে পায়। অন্যদিকে সার্জেন্ট ক্যাম্পে এসে দেখতে পায় অনেকজন আহত সৈন্য ক্যাম্পের বেডে শুয়ে আছে। তাদেরকে জিজ্ঞাসা করলে ওরা জানায় ডেজমন্ড সারা রাত একজন একজন করে আহত সৈনিকদের বাঁচিয়ে নিয়ে এসেছে। আর এভাবে করতে করতে ডেজমন্ড প্রায় ৭৫ জন সৈন্যকে এক রাতের মধ্যে রেস্কিউ করেছে। এই কাহিনী দেখে সার্জেন্ট পুরো থ হয়ে যায় আর ভাবতে থাকে যাকে কিনা আমরা এত বুলিং করেছি সে আজকে ৭৫ জন সৈন্য জীবন বাঁচিয়েছে। অপরদিকে আমরা দেখতে পাই ডেজমন্ড প্রথমে সেই সৈন্যকে নিচে নামিয়ে দিয়ে এসেছে, কিন্তু ততক্ষণে জাপানিরা তার সামনে চলে আসে আর ডেজমন্ডকে দেখতে পায় তারা গুলি করা শুরু করে। একটি বুলেট এসে ডেজমন্ডের হেলমেটে লাগে, যার ফলে ডেজমন্ড প্রাণে বেঁচে যায়। এরপর একটি কাপড়ের মধ্যে সার্জেন্টকে শুয়ে নিয়ে তার টেনে টেনে সে নেটের কাছে নিয়ে যায় এবং তাকে দড়িতে করে নিচে নামিয়ে দেয়। জাপানিরা সেখানে চলে আসলে আমেরিকানরা ডেজমন্ডকে বাঁচানোর জন্য নিচের থেকে জাপানিদের লক্ষ্য করে গুলি ছুটতে থাকে আর টপাটপ একটা একটা করে জাপানি মাটিতে লুটিয়ে পড়তে থাকে। অবশেষে ডেজমন্ড তার জীবন নিয়ে নিচে ফিরে আসতে সক্ষম হয় এবং সবাই তাকে সম্মানের সাথে স্বাগত জানায়। এবার ক্যাম্পে ফেরার পর ডেজমন্ড সমস্ত সৈনিকদের দেখতে পায় যাদের জীবন গত রাত্রে ওর জন্য রক্ষা পেয়েছিল। এদেরকে দেখে ডেজমন্ড অনেক বেশি আনন্দিত হয়। এর পরের দিন সকালে ডেজমন্ড ক্যাম্পে একটি জায়গায় বসে বাইবেল পড়ছিল। সেই সময় সেখানে ক্যাপ্টেন এসে বলে, আমি সব সময় তোমাকে ভীতু ভাবতাম, কিন্তু তুমি যে এত সাহসী একজন মানুষ সেটা আমার ধারণার বাইরে ছিল। আমাদের আবারও সেখানে হামলা করতে হবে, আর সৈন্যরা তোমাকে ছাড়া সেখানে যেতে রাজি হচ্ছে না। ওদের বিশ্বাস তুমি ওদের পাশে থাকলে কেউ জীবিত অবস্থায় আহত হয়ে পড়ে থাকবে না। এরপর আমরা দেখতে পাই ডেজমন্ড একটি বাইবেল হাতে নিয়ে হ্যাক্সোরেজের সামনে দাঁড়িয়ে আছে আর বাকি সৈন্যরা ওর দিকে তাকিয়ে আছে। ডেজমন্ডকে দেখে তারা যেন একটা অজানা আত্মবিশ্বাস খুঁজে পাচ্ছে। এরপর আবারও যুদ্ধ শুরু হয়। জাপানিরা আত্মসমর্পণের নাম করে বাইরে বেরিয়ে আসে, কিন্তু ওদের মধ্যে থেকে দুজন দুটো গ্রেনেড ছুঁড়ে মারে ডেজমন্ডের টিমের দিকে। ডেজমন্ড প্রথমে একটি কুড়িয়ে নিয়ে তাদের দিকে ছুড়িয়ে মারে, কিন্তু অপরটি কুড়িয়ে তাদের দিকে মারতেই যাবে, ঠিক সেই সময় গ্রেনেডটি বিস্ফোরণ হয়। এই ব্লাস্টের ফলে ডেজমন্ডের পা গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়। সবাই ওকে ধরে নিচে নামানোর ব্যবস্থা করছিল আর ডেজমন্ড বারবার ওর পকেট বাইবেলটার কথা জিজ্ঞেস করছিল। একজন সে বাইবেলটা খুঁজে এনে দিলে ডেজমন্ড সেটাকে বুকে জড়িয়ে ধরে নিচে নামতে থাকে। এরপর দেখানো হয় জাপানিরা সত্যি সত্যি আত্মসমর্পণ করে দিয়েছে আমেরিকানদের কাছে। এরপর আমাদেরকে বাস্তবে ডেজমন্ডকে দেখানো হয় যাকে কিনা মেডেল অফ অনার দেওয়া হয়েছিল। কোনো সৈনিকের জন্য এই মেডেল অফ অনারই ছিল আমেরিকার সবচেয়ে বেশি সম্মানের পুরস্কার। ডেজমন্ড যুদ্ধ থেকে ফিরে ডরথিকে বিয়ে করেছিল, কিন্তু 1991 সালে ডরথির মৃত্যু হয় আর 2006 সালে ডেজমন্ড নিজেও পরলোক গমন করেন। আর এই সিনগুলোর মধ্যে দিয়ে এই অসাধারণ মুভিটি এখানেই সমাপ্ত হয়। আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও এবং নতুন হলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।